তাহলে আজকে সেল ডিভিশনের যে নোটটা লিখালাম, দেখো এস টার্মে তোমাদের যে সেল ডিভিশন আছে ওইটা না পড়লেও হবে, এটা বললেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে অনেক সব ডিটেলস দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে আমি কি দেখালাম, সেল ডিভিশন। সেল ডিভিশনটা আহ নোটটা বের করে রাখো। একটা সেল, এই যে দেখো এখানে, এইটাকে বলে হচ্ছে মাদার সেল, এটাকে বলে মাদার সেল। আর একদম লাস্টে যেগুলো তৈরি হলো এগুলোকে বলে হচ্ছে ডটার সেল। তো একটা সেল থেকে দুটো সেল হতে পারে, যদি দুটো সেল হয় তাহলে মাইটোসিস সেল ডিভিশন। আর আবার হতে পারে কি যে একটা সেল, এই যে দেখো উপরে এইটা একটা সেল, এখান থেকে একদম ইভেনচুয়ালি লাস্টে কটা সেল তৈরি হলো, চারটা সেল। আর চারটা সেল তৈরি হলো হচ্ছে তোমার মিওসিস সেল ডিভিশন। মাইটোসিস মানে সেল ডিভিশন মানে মোট কথা একটা সেল ডিভাইড হয়ে দুটা বা চারটা সেল তৈরি করা। দেখো এটাই আমি লিখেছি কিন্তু ডেফিনেশনে, টু অর ফোর সেলস, ফোর ডটার সেলস, নাকি না? আচ্ছা, এবার চলে আসবো হচ্ছে সেকেন্ড হেডিং কি আছে, সেল সাইকেল। দেখো সেল সাইকেল জিনিসটা একটু ভালো করে বুঝবা। মনে করো, এইটা মনে করো একটা সেল, এই যে মনে করো এটা একটা সেল, এটা নিউক্লিয়াস। এই সেলটা ডিভাইড করার জন্য প্রিপারেশন নিবে। প্রিপারেশন নেওয়ার গোটা এই যে ফেজটা এখান থেকে, এই যে এতটা, ঠিক এতটা, এই এতটা, এটাকে বলে ইন্টারফেস। ইন্টারফেস মানে হচ্ছে প্রিপারেশন নিবে ওটা, সেল ডিভিশনের জন্য প্রিপারেশন নিবে। প্রিপারেশন, প্রিপারেশন কি নিবে, এর অনেকগুলো সাব ফেজ আছে। G1 ফেজ মানে গ্রোথ ওয়ান ফেজ, এই সময় আরএনএ তৈরি করবে, প্রোটিন তৈরি তৈরি করবে। এস ফেজ মানে সিনথেসিস ফেজ, শুনছো তো? সিনথেসিস ফেজ, এই সময় ডিএনএ রেপ্লিকেশন করবে। ডিএনএ রেপ্লিকেশন মানে এই যে দেখো, এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা এরকম হয়ে গেল, এইরকম হয়ে গেল, বলো এইটাকে কি বলবো, কি হয়ে গেল? সিস্টার ক্রোমাটিড হয়ে গেল। এবার সিস্টার ক্রোমাটিড করে মানে ডিএনএ রেপ্লিকেশন করে সিস্টার ক্রোমাটিড কেন করে একটা সেল ডিভাইড করার আগে? যাতে দুটো যে ডটার সেল তৈরি হবে তার মধ্যে ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিএনএ ডিস্ট্রিবিউট হয়। ধরে নাও তোমার কাছে দুটা চকলেট আছে, এবার তোমার মনে করো দুটো ভাই আছে, তুমি ওই দুটো ভাইকে দুটা করেই চকলেট দিতে চাও, কিন্তু তোমার কাছে আছে দুটা। তাহলে তুমি আগে কি করবা, দুটাকে আগে ডবল করবা, চারটা করবা, তারপরে দুটা দুটা করে ভাগ করে দিবা, হ্যাঁ কি না? তো ডবল করে নিলাম আগে, যে একটা সেলের মধ্যে ডিএনএ এর অ্যামাউন্ট কি করে নিল, আগে ডবল করে নিল, যাতে যে নতুন দুটা সেল হবে তার মধ্যে ডিএনএ যাতে ইকুয়ালি যায়। ডিএনএ অ্যামাউন্ট যদি হাফ হয়ে গেল তাহলে কিন্তু হবে না, কিন্তু তাহলে কিন্তু ডিএনএ কমে গেল, তো তাহলে সেলের মধ্যে, তাই না? ওই কমতে দেওয়া যাবে না, আগে ডিএনএ এর অ্যামাউন্ট ডবল করো, তারপরে ডিভাইড। তার ডিএনএ ডবল করলো রেপ্লিকেশন করে, তারপরে G2 ফেজ মানে গ্রোথ টু ফেজ, আরএনএ তৈরি করে, প্রোটিন তৈরি করে, সেল অর্গানেলস গুলো মাল্টিপ্লাই করে, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এগুলো। এই সময় শুধু প্রিপারেশন নিল। এবার এই যে মাইটোটিক ফেজ যেটা লিখেছি, এইটা হচ্ছে ডিভিশন হয়, অ্যাকচুয়াল ডিভিশনটা এখানে হয়। প্রথমে হয় ক্যারিওকাইনেসিস মানে প্রথমে হয় নিউক্লিয়াসের ডিভিশন। নিউক্লিয়াসের ডিভিশনের আগের দিন তোমাদেরকে করিয়েছিলাম, এই যে দুটো সেন্ট্রিওল দুটো কোণের দিকে চলে গেল, এই যে সিস্টার ক্রোমাটিড গুলোর সাথে এরকম এরকম সুতোর মতো জিনিস লাগে যেটাকে বলে স্পিন্ডেল ফাইবার। তারপরে স্পিন্ডেল ফাইবার দুই দিকে সিস্টার ক্রোমাটিডকে টেনে ছিঁড়ে দেয়, হ্যাঁ কি না? মানে ডবল হওয়া ডিএনএ এবার ইকুয়ালি ডিভাইডেড হয়ে গেল। এইটা হচ্ছে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের ডিভিশন। নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে ওটার ডিভিশন, এটা ক্যারিওকাইনেসিস। এগুলো অনেক সাবফেজ আছে, বড় হলে পড়বে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর তারপরে হবে এই যে দেখো, তারপরে হবে সাইটোপ্লাজমের ডিভিশন। এই যে এরকম করে সেলটা দুই দিক থেকে ভাঁজ হয়ে দুটো সেল এরকম ভাবে সেপারেট হয়ে যাবে, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা সেল হয়ে যাবে, এটা একটা সেল হয়ে যাবে, এরকম করে দুটো সেল হয়ে গেল। তাহলে পরে হয় সাইটোকাইনেসিস মানে দুই দিক থেকে সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে যায়। তাহলে এরকম করে একটা সেল থেকে তোমার দুটো সেল হয়ে গেল, এরকম করে একটা সেল থেকে দুটো সেল হয়ে গেল। এবার এই দুটো সেল আবার ইন্টারফেসে ঢুকে যাবে।
এরা আবার এবার ইন্টারফেসে ঢুকে গেল, মানে এবার এরা আবার প্রিপারেশন নিবে, নিয়ে তারপরে আবার এদের মাইটোটিক ফেজ হয়ে এক একটা সেল থেকে আবার দুটা, তাহলে টোটাল কটা হয়ে গেল? চারটা সেল হয়ে গেল, হ্যাঁ কি না? এর থেকে দুটা, এর থেকে দুটা, এরকম করে এরকম সাইকেলটা চলতেই থাকে। এই সাইক্লিক ফেজটাকেই বলা হয় সেল সাইকেল। বুঝলা কথাটা? নেক্সট কি আছে? তো সেল ডিভিশনের পারপাস, এক নম্বর হচ্ছে গ্রোথ, আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, সেল কাউন্ট বাড়তে জন্যই বড় হচ্ছি, এক নম্বর। দুই নম্বর কি? রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট মানে কি? তোমার বডিতে প্রতিদিন প্রচুর সেল মারা যাচ্ছে, ডেড হয়ে যাচ্ছে, যেমন তোমার স্কিন সেল, তোমার আরবিসি, তো এগুলোকে রিপ্লেস করতে হবে নতুন সেল দিয়ে, তো ওগুলো সেল ডিভিশন করে রিপ্লেস হয়। তারপরে তিন নাম্বার কি? রিপেয়ার। তোমার কোথাও কেটে গেল, ওই জায়গাটা যে হিল হচ্ছে ওটাও সেল ডিভিশন করে হিল হয়, রিপেয়ার হয়। তারপরে কি আছে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেমন একটা অ্যামিবা, একটা অ্যামিবা সিম্পল এরকম ডিভাইড হয়ে দুটো অ্যামিবা হয়ে গেল, তো ওটাও কিন্তু সেল ডিভিশন করেই হয়। আর তিন নম্বর, চার লাস্ট হচ্ছে গ্যামেট ফর্মেশন, স্পার্ম, ওভাম, এগুলো তৈরি করার জন্য কি লাগে? সেল ডিভিশন করেই আমরা এগুলো তৈরি করি। তারপরে নেক্সট চলে আসো, যদি না শুনে থাকো তাহলে আমার কিছু করার নেই, কারণ এগুলো, এটা স্কুল না, এটা হলো টিউশন। বুঝলা? আমি কিন্তু ওরকম করে করতে পারবো না যে অন্য মনস্ক হলো, এই তুমি কি করছো, এইদিকে মন দাও, ওরকম ভাবে হয় না কিন্তু। তাই আমি যখনই বলছি সেটা শোনো। তারপরে নেক্সট কি আছে? ক্রিস্টাল ক্রোমাটিড, এই তো একটু আগেই করালাম যে এস ফেজে, ডিএনএ ইন্টারফেজের এস ফেজে একটাই ক্রোমোজোম, এগুলোকে বলে ক্রোমাটিড, ক্রোমোজোমের এক একটা আর্মকে বলে ক্রোমাটিড, যেই জায়গাটায় লেগে থাকে এটার নাম সেন্ট্রোমিয়ার। ওই একই সেন্ট্রোমিয়ারকে বেস করে একটা ক্রোমাটিড থেকে আরেকটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিড থেকে আরেকটা ক্রোমাটিড হয়ে যায়। কারণ কিছুই হয় না, এই ক্রোমাটিডের মধ্যে যে ডিএনএটা আছে, এই ক্রোমাটিডের মধ্যে যে ডিএনএটা আছে ওটারই সেম টু সেম আর একটা কপি তৈরি হয়, ওটারই সেম টু সেম আর একটা কপি তৈরি হয়, মানে ডিএনএ এমন ডবল হয়ে যায়। তার মানে কি, তোমার কাছে দুটো চকলেট ছিল, তুমি আগে চারটা করলা, করে এবার তুমি তোমার দুটো ভাইকে দিয়ে দাও। বুঝলা কথাটা? এটাকে তাহলে এই যে দুটো ক্রোমাটিড তৈরি হলো একদম আইডেন্টিক্যাল, এটাকেই বলা হয় সিস্টার ক্রোমাটিড। এটা সেল ডিভিশন করার আগে এটা করতেই হবে। তা সেল সিস্টার ক্রোমাটিডের ডেফিনেশন বলে দিলাম। আর ডিএনএ রেপ্লিকেশনও এটাই, এই যে একটা ডিএনএরই সেম টু সেম আর একটা কপি তৈরি হয়ে আছে সিস্টার ক্রোমাটিডের মধ্যে, এটা ডিএনএ রেপ্লিকেশন বলে, ডিএনএ আর একটা রেপ্লিকা তৈরি করা। নেক্সট কি আছে? হ্যাপ্লয়েড সেল। এটা এবার হ্যাপ্লয়েড সেল আর ডিপ্লয়েড সেল যে ভালো করে বুঝবে না সে মাইটোসিস মিওসিস কিছু বুঝতে পারবে না। প্রথমে আগে হ্যাপ্লয়েড সেল দেখো। যদি একটা ক্রোমোজোম একটা করে, প্রথমে ডিপ্লয়েড বলে দিই, যদি একটা ক্রোমোজোম দুটা করে থাকে কোনো সেলের মধ্যে, একটা ক্রোমোজোম যদি দুটা করে থাকে তাহলে ওটা ডিপ্লয়েড সেল। যেমন এখানে এক নাম্বার ক্রোমোজোম, এক নাম্বার ক্রোমোজোম দুটা, দুই নাম্বার ক্রোমোজোম দুটা, তিন নাম্বার দুটা, চার, এরকম ডট 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 23 নাম্বার ক্রোমোজোম দুটা। তাহলে আহ, তোমার 23টা ক্রোমোজোম দুটা করে মাল্টিপ্লাই টু, তাহলে টোটাল কত হলো? 46টা ক্রোমোজোম থাকে। আমাদের কোন সেলগুলো ডিপ্লয়েড সেল স্যার? বডি সেল। বডি সেল মানে তোমার চুলের সেল, চোখের সেল, নখের সেল, যে কোনো অর্গ্যান থেকে সেল নাও, যে কোনো বডি পার্টের যে কোনো সেল হচ্ছে ডিপ্লয়েড সেল, মানে একটা সেলের মধ্যে দুটা করে ক্রোমোজোম থাকে। এবার স্যার কেন আমাদের বডি সেলের মধ্যে দুটা করে ক্রোমোজোম থাকে, একই ক্রোমোজোম দুটা করে কেন থাকে? কারণ একটা এক নাম্বার পেয়েছি আমরা বাবার থেকে থ্রু স্পার্ম, একটা এক নাম্বার পেয়েছি মায়ের থেকে থ্রু ওভাম, একটা দুই নাম্বার পেয়েছি বাবার থেকে, একটা দুই নাম্বার পেয়েছি মায়ের থেকে। একটা বাবার থেকে এক সেট ক্রোমোজোম পাই বাবার থেকে থ্রু স্পার্ম, এক সেট ক্রোমোজোম পাই মায়ের থেকে থ্রু ওভাম। তাহলে 1 থেকে 23, তোমরা সেট করেছো ম্যাথে, 1 থেকে 23 এটাকে একটা সেট নিলাম। এরকম 1 থেকে 23 পর্যন্ত কটা সেট আছে এখানে? কটা সেট আছে? দুটা আছে, তাহলে এটাকে 2n লিখবো। ডিপ্লয়েড কে তাই লেখা হয় 2n, মানে দুই সেট ক্রোমোজোম, এক সেট পেয়েছে মায়ের থেকে, এক সেট পেয়েছে বাবার থেকে। বুঝলা কথাটা? এইবার হ্যাপ্লয়েড সেল কোনগুলো? যদি দুটা করে না থেকে যদি একটা করে থাকে,
যদি দুটা 1 নাম্বার ক্রোমোজোম না, একটাই 1 নাম্বার ক্রোমোজোম, একটাই 2, একটাই 3, এরকম ডট 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 ডট, একটাই 23 নাম্বার ক্রোমোজোম, তাহলে এখানে 1 থেকে 23 পর্যন্ত কয় সেট ক্রোমোজোম হলো? অনলি 1 সেট, মানে একটা সেটকে এন দিয়ে ডিনোট করে, তাহলে একটাই এন। স্যার এই সেলগুলো আমাদের কোন সেলগুলো হ্যাপ্লয়েড হয়? আমাদের স্পার্ম, তারপরে হচ্ছে ওভাম, এগুলো সেল হচ্ছে হ্যাপ্লয়েড হয়। ওভাম, মনে করো এটা একটা স্পার্ম, আর সেম টু সেম এরকম মনে করো একটা ওভাম, এর মধ্যেও 1 থেকে 23 পর্যন্ত একটা করেই ক্রোমোজোম আছে। এবার মনে করো এই স্পার্মটা ডোনেট করেছে একটা ফাদার, আর ওভামটা ডোনেট করেছে একজন মাদার। এবার নর্মালি মানুষের মধ্যে ক্রোমোজোম নাম্বার কত? একটু আগে যে পড়ালাম, ডিপ্লয়েড মানে কটা? 46টা। তো ফাদারের মধ্যে 46টা ক্রোমোজোম, মাদারের মধ্যে 46টা ক্রোমোজোম। কিন্তু মাদার যখন ওভাম প্রডিউস করবে, ওর মধ্যে 46টা না, ওর মধ্যে 23টা হবে, হাফ হবে। ফাদার যখন স্পার্ম তৈরি করবে, ওর মধ্যে 46টা না, 46-এর হাফ কটা হবে? 23 হবে। এবার কোয়েশ্চেন হচ্ছে, কেন স্যার আমাদের গ্যামেটের মধ্যে, মানে স্পার্ম আর ওভামের মধ্যে হাফ হাফ ক্রোমোজোম কেন থাকে, দুটা করে কেন? ইয়েস, কারণ এই ওভাম আর স্পার্মের ফিউশনে কি তৈরি হয়? জাইগোট। তাহলে এক সেট পাচ্ছে মায়ের থেকে 23টা, আর এক সেট পাচ্ছে বাবার থেকে 23টা, তাহলে হয়ে গেল 46। তার মানে এন প্লাস এন হয়ে গেল 2n। তাহলে এই বাচ্চাটাও তাহলে ডিপ্লয়েড হবে। তাহলে দেখো তো, বাবা মার ক্রোমোজোম নাম্বার কত কত ছিল? 46, 46। আর জাইগোটটা মানে বাচ্চাটারও কত হলো? 46। এই ম্যাচটা করানো খুব জরুরি, এই ম্যাচিংটা করাতে হবে তো। না হলে যদি আহ, যদি স্পার্ম আর ওভামও যদি ডিপ্লয়েড হতো, যদি 23 না হয়, যদি 46ই হতো, তাহলে জাইগোটের মধ্যে টোটাল 46, 46 কত হয়ে যেত? 92টা হয়ে যেত। বাবা মার মধ্যে ক্রোমোজোম নাম্বার 46, 46 করে, বাচ্চার মধ্যে 92 ক্রোমোজোম, তাই এই হিসাবটা মিললো না। তাহলে কি করতে হবে? সেই জন্য স্পার্ম আর ওভামের মধ্যে হাফ নাম্বার অফ ক্রোমোজোম থাকে। স্যার এক্সামে কি এরকম করে না না, এক্সামে এমনি তোমাকে জিজ্ঞেস করলে হ্যাপ্লয়েড সেল কি, ডিপ্লয়েড সেল কি, এক্সাম্পল দাও, ওগুলো লিখে দিয়েছি। বুঝলা? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বুঝলা কো? আচ্ছা, এবার চলে আসি কি আছে, মাইটোসিস। দেখো, মাইটোসিস, সেল ডিভিশন কাকে বলে? এখানে আমি তোমাকে আগে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, এটা কয়টা ক্রোমোজোম আঁকালাম? একটা ক্রোমোজোম আঁকালাম, এটা সেন্ট্রোমিয়ার। এটা কয়টা ক্রোমোজোম আঁকালাম? এটা একটাই ক্রোমোজোম, সিস্টার নাম। ঠিক আছে, ভুল হতেই পারে, এটাও একটাই ক্রোমোজোম। যখন একটা সেন্ট্রোমিয়ারেই ক্রোমাটিড গুলো লেগে থাকে, ওটা একটা ক্রোমোজোমই বলবা। এটা এইটাকে, এটা কি ক্রোমাটিড যেন বলে, একটু আগে শেখালাম, সিস্টার ক্রোমাটিড। এবার দেখো, এই ক্রোমাটিডের মধ্যে যে ডিএনএ আছে, ডিএনএ রেপ্লিকেশনের সময় এটা সেম টু সেম আর একটা কপি তৈরি হচ্ছে কিনা, তাই এটা আলাদা ক্রোমোজোম বলবো না, যেহেতু একই ডিএনএ এর মধ্যে তৈরি হলো, তো এটা একটাই ক্রোমোজোম ধরলাম। ঠিক আছে? তো এখানে কয় বলো তো, কটা ক্রোমোজোম ড্র করেছি? 4টা। এবার বলো তো, সিস্টার ক্রোমাটিড ফর্ম হওয়ার পরে এখানে কটা ক্রোমোজোম হলো? 4টাই হলো, কিন্তু ওটা আবার 8টা হলো না, ওগুলা খালি সিস্টার ক্রোমাটিড হয়ে গেল, ডিএনএ এর একটা কপি তৈরি হয়ে গেল। এবার কি হবে, যে এই সেলটা যখন ডিভাইড করবে স্পিন্ডল ফাইবার দিয়ে, সিস্টার ক্রোমাটিড গুলো ছিঁড়ে ছিঁড়ে দুটো সেলের মধ্যে ইকুয়ালি ডিভাইড হয়ে যায়। এই এই ক্রোমোজোমটার, মনে করো এটা 1 নাম্বার ক্রোমোজোম, এটা ডিভাইড হয়ে হাফ সিস্টার ক্রোমাটিড গেল এখানে, হাফ গেল এখানে। এই 2 নাম্বার ক্রোমোজোম এখানে হাফ গেল, 2 নাম্বার এখানে, হাফ সিস্টার ক্রোমাটিড গেল এখানে, এরকম করে। তাহলে ডটার সেলের মধ্যে, এটার মধ্যে কটা ক্রোমোজোম বলো তো? এটার মধ্যে 4টাই ক্রোমোজোম। আর এটার মধ্যে কটা ক্রোমোজোম? 4টাই ক্রোমোজোম। তাহলে মাদার সেলে কটা ছিল? 4টা। আর ডটার সেলেও কটা করেই থাকলো? 4টা। এটা মাইটোসিস সেল ডিভিশন, যদি ক্রোমোজোম নাম্বার সেম থাকে। মাদার সেল আর ডটার সেলের মধ্যে ক্রোমোজোম নাম্বার যদি সেম সেম থাকে, কেন সেম থাকলো? আমি আগে কি করে নিলাম, এইখানে কি করে নিলাম, ডিএনএ এর অ্যামাউন্ট আগে ডবল করে নিলাম সিস্টার ক্রোমাটিড তৈরি করে।
বুঝলা তো? সেই জন্য ক্রোমোজোম এই ডটার সেলের মধ্যে ক্রোমোজোম নাম্বার তাই সেম থাকছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আহ, এই সেলটা এই সেলটা তোমার হ্যাপ্লয়েডও হতে পারে, মানে 2n ও হতে পারে বা ডিপ্লয়েডও হতে পারে, সেটা ম্যাটার করে না। মাইটোসিস সেল ডিভিশনে এটা ম্যাটার করে না যে কোন সেল থেকে শুরু হচ্ছে। যদি এটা ডিপ্লয়েড হয় তাহলে ডটার সেলগুলো কি হবে? ডটার সেলগুলো ডিপ্লয়েডই হবে। যদি ওটা হ্যাপ্লয়েড হয় তাহলে ডটার সেলগুলো কি হবে? হ্যাপ্লয়েডই হবে। ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হচ্ছে না তো। বুঝলা কথাটা? তাই মাইটোসিস সেল ডিভিশন ওটা আমি দেখো ডেফিনেশনে লিখেছি, হ্যাপ্লয়েড অর ডিপ্লয়েড মাইটোসিস সেল ডিভিশন লিখে দিই না, একটা জায়গায় আছে কিন্তু। মাইটোসিস মানে হ্যাপ্লয়েড হোক চাই ডিপ্লয়েড হোক, মোটের উপরে কথা হলো ক্রোমোজোম নাম্বার সেম থাকতে হবে। এবার এই মাইটোসিস সেল ডিভিশনের সিগনিফিকেন্স লিখিয়েছি দেখো, যে গ্রোথ, রিপেয়ার, রিপ্লেসমেন্ট, হারমোনিয়াস ওয়ার্কিং অফ দা বডি। এটার মানে কি? ক্রোমোজোম নাম্বার যদি কম বেশি হয়ে যায় আমাদের বডি সেলের মধ্যে, তাহলে কিন্তু সেলগুলো ঠিক করে ফাংশন করবে না। ক্রোমোজোম নাম্বার সেল ডিভিশনের সময় ক্রোমোজোম নাম্বার ইকুয়াল রাখা জরুরি, নাহলে বডি ফাংশনিং ঠিক করে হবে না। এবার চলে আসা হচ্ছে কি মিওসিস সেল ডিভিশন। মিওসিস সেল ডিভিশন দেখো, এবার ঠিক করে বলবো আমাকে। এখানে আমি আবার ক্রোমোজোমের নাম্বারিং করেছি, মাইটোসিসে দেখো নাম্বারিং করিনি। মাইটোসিসে ক্রোমোজোম গুলোর নাম্বারিং করিনি, কিন্তু মিওসিসের ছবিতে ক্রোমোজোম গুলোর নাম্বারিং করেছি, হ্যাঁ কি না? কারণ কেন? কারণ মাইটোসিস হ্যাপ্লয়েড সেল থেকেও হতে পারে, ডিপ্লয়েড সেল থেকেও হতে পারে, কোনো ম্যাটার করে না। কিন্তু মিওসিস সব সময় ডিপ্লয়েড সেল থেকেই শুরু হবে। এখানে একই ক্রোমোজোম কটা করে আছে? একই ক্রোমোজোম কটা করে আছে? দুটা করে। আর দুটা করে যদি থাকে তাহলে দুই সেট হয়ে গেল। আমি এখানে 23টা ক্রোমোজোম আঁকাইনি, 23 পেয়ার আঁকাইনি, আমি এখানে চারটা মানে 2 পেয়ার আঁকিয়েছি। কিন্তু নাম্বারটা দেখে বুঝতে পারছো যে একই ক্রোমোজোম দুটা করে আছে, তাহলে এটা ডিপ্লয়েড সেল থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? এটাকে বলা হয় গ্যামেট মাদার সেল। এটাকে বলা হয় গ্যামেট মাদার সেল, মানে গ্যামেট তৈরি করার মাদার সেল এটা। তো প্রথমে কি হলো যে এখানে টোটাল কটা ক্রোমোজোম? চারটা। সিস্টার ক্রোমাটিড বানানোর পরেও কটা ক্রোমোজোম হয়ে গেল? চারটাই থাকলো কিন্তু, ঠিক। 1 নম্বর ক্রোমোজোম দুটা, খালি সিস্টার ক্রোমাটিড হয়ে গেল 2 নম্বর ক্রোমোজোম দুটা। এবার মন দিয়ে শোনো, শুনছো তো? এটা দুটা স্টেজে হবে, মিওসিস 1, মিওসিস 2। এবার মিওসিস 1-এ কি হবে? মিওসিস 1-এ ক্রোমোজোমের ডিভিশন হবে, সিস্টার ক্রোমাটিডের না, ক্রোমোজোমের ডিভিশন হবে। মানে একটা 1 নাম্বার যাবে এই সেলে, একটা আর একটা 1 নাম্বার যাবে এই সেলে, একটা 2 নাম্বার যাবে এই সেলে, আর একটা 2 নাম্বার যাবে এই সেলে। বুঝলা কথাটা? তাহলে এখানে ক্রোমোজোমের ডিভিশন হচ্ছে। তাহলে এখানে ছিল চারটা, এবার বলো এই সেলের মধ্যে কটা ক্রোমোজোম হয়ে গেল? দুটা। এই সেলের মধ্যে কটা ক্রোমোজোম হয়ে গেল? দুটা। তাহলে ক্রোমোজোম নাম্বার 4 থেকে 2 হয়ে গেল, মানে কি হয়ে গেল? হাফ হয়ে গেল, হ্যাঁ কি না? তাই এটাকে বলা হয় তোমার রিডাকশনাল ডিভিশন, রিডিউস হয়ে গেল ক্রোমোজোম নাম্বার। আর এটা প্রথম স্টেপটাকে বলে মিওসিস 1, ডিভিশন অফ ক্রোমোজোম। বুঝলা? এবার হবে মিওসিস 2। মিওসিস 2-তে এবার ক্রোমোজোম না, এবার কি ডিভাইড হবে? এটা কি, কিসের ডিভিশন দেখালাম বলো তো? সিস্টার ক্রোমাটিডের ডিভিশন হলো। মানে 1 নম্বর ক্রোমোজোমের হাফ গেল এখানে, হাফ গেল এখানে। 2 নম্বর ক্রোমোজোমের হাফ সিস্টার গেল এখানে, হাফ সিস্টার গেল এখানে। আবার ওখানেও সেম, এক হাফ এখানে, হাফ এখানে, 2-এর হাফ এখানে, হাফ এখানে। তাহলে এখানে কটা ক্রোমোজোম ছিল? দুইটা। এই সেলের মধ্যে কটা থাকলো? দুইটাই থাকলো, হ্যাঁ কি না? তাই সেকেন্ড ডিভিশনটাতে ক্রোমোজোম নাম্বারের কোনো চেঞ্জ হচ্ছে না, তাই এটাকে ইকুয়েশনাল ডিভিশন বলে। ইকুয়াল, ইকুয়াল হচ্ছে। এটা হচ্ছে মিওসিস সেল ডিভিশন। তাহলে মিওসিস সেল ডিভিশনে একটা মাদার সেল থেকে কটা ডটার সেল তৈরি হলো? চারটা। আর মাদার সেলটা কিরকম ছিল? ডিপ্লয়েড। আর ডটার সেলগুলোতে হাফ হাফ হয়ে গেল, তাহলে এগুলো হয়ে গেল হ্যাপ্লয়েড, এন করে লিখেছি মানে হ্যাপ্লয়েড। বুঝলা?
এবার মিওসিস সেল ডিভিশনের সিগনিফিকেন্স কি লিখেছি, যে গ্যামেট তৈরি করা, স্পার্ম তৈরি করা মানে স্পারমাটোজেনেসিস, ওভাম তৈরি করা মানে ওভুজেনেসিস, গ্যামেটোজেনেসিস বলে দুটাকে। এবার কি আছে, ক্রসিং ওভার। এবার মন দিয়ে দেখবা, ক্রসিং ওভার অত বেশি ঝামেলা নাই। মিওসিস ওয়ানটা দেখতে পাচ্ছ, মিওসিস ওয়ান, এই মিওসিস ওয়ানে এই এই প্রথম পেয়ারটা ধরে চলো, প্রথম পেয়ার মানে 1 নাম্বার ক্রোমোজোম পেয়ার, দেখছো এইটা একটা 1 নাম্বার ক্রোমোজোম, আর এইটা আর একটা 1 নাম্বার ক্রোমোজোম, ঠিক? স্যার এই দুটো ক্রোমোজোমকে সেম সেম নাম্বারিং দেওয়ার মানে কি, একটা 1 নাম্বার পেয়েছি কার থেকে, আর একটা 1 নাম্বার পেয়েছি কার থেকে, মাদার। এবার মনে দিয়ে শোনো, যদি এই 1 নাম্বার ক্রোমোজোমে হাইটের জিন থাকে, তোমার হাইটের জিন আছে, বাবার থেকে একটা হাইটের জিন পেলে থ্রু স্পার্ম, মায়ের থেকেও একটা হাইটের জিন পেলে থ্রু ওভাম। তো আমাদের বডিতে একটা ক্যারেক্টারের দুটা করে জিন থাকে, একটা বা জিন পাই বাবার থেকে, একটা জিন পাই মায়ের থেকে। তাহলে স্যার কার কার হাইটটা পাবো, বাবারটা পাবো না মায়েরটা পাবো, সেটা ক্লাস 10-এ আছে। এটা ক্লাস 10-এ আছে। যদি বাবার হাইটের জিনটা ডমিনেন্ট হয় তাহলে মায়ের হাইটের জিনটা সাপ্রেস হয়ে যায়, তাহলে বাবা যদি টল হবে তাহলে ছেলেটা বা মেয়েটাও টল হয়। ওটা ক্লাস 10-এর ব্যাপার, ডমিনেন্ট রিসেসিভ। মোট কথা আমাদের বডিতে একটা ক্যারেক্টারের দুটা করে জিন থাকে। কেন? কারণ একই ক্রোমোজোম আমরা দুটা করে পাচ্ছি, একটা পাচ্ছি বাবার থেকে, একটা পাচ্ছি মায়ের থেকে। তো সেম নাম্বারিং করার মানে হচ্ছে এই দুটা ক্রোমোজোমের মধ্যে সেম জিন আছে, ধরো দুটাতেই হাইটের জিন আছে। আবার মনে করো 2 নাম্বার ক্রোমোজোমে মনে করো স্কিন কালারের জিন আছে, তাহলে ওই দুটোতে সেম জিন থাকলে সেম নাম্বারিং করব, কথার কথা এক্সাম্পল দিলাম, বুঝলা? এরকম সেম জিন থাকলে আর সেম নাম্বারিং করলে এটাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। কেন বললাম এটা, এই টার্মটা ওই ডেফিনেশনে আছে সেই জন্য বলে দিলাম, হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক? হোমোলোগাস ক্রোমোজোম বুঝতে পারলা তো? আচ্ছা এইবার দেখো তো, এইটাকে এটার কি ক্রোমাটিড বলবো, এইটাকে এটার সিস্টার ক্রোমাটিড বলবো, ঠিক? কিন্তু দুটা হোমোলোগাস ক্রোমোজোমের এটাকে আর এটাকে সিস্টার ক্রোমাটিড বলবো না, এটাকে বলবো নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে? কারণ একই সেন্ট্রোমিয়ারে লেগে নেই তো, দুটো আলাদা আলাদা সেন্ট্রোমিয়ারে লেগে আছে, তাই কি না? এটাকে বলবো নন সিস্টার ক্রোমাটিড। এবার ক্রসিং ওভার কি, একটা হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এইরকম একটা ঘটনা ঘটে। এইরকম একটা ঘটনা ঘটে, ওরা নিজেদের মধ্যে এরকম এরকম ক্রস করে নিজেদের পার্ট এক্সচেঞ্জ করে। এই ক্রোমোজোমের এই পার্টটা চলে যাবে এই ক্রোমোজোমের মধ্যে, আর এই ক্রোমোজোমের এই পার্টটা চলে যাবে এই ক্রোমোজোমের মধ্যে। বুঝলা কথাটা? এবার জিনিসটার সিগনিফিকেন্স কি, ধরে নাও এই জায়গাটায় যদি কোনো জিন থাকে, ধরো হাইটের জিন আছে, তা হাইটের জিনটা একটু সিকোয়েন্সটা মানে উল্টা পাল্টা হয়ে গেল, হাইটের জিনটা একটু নতুন করে কম্বিনেশন তৈরি হয়ে গেল, হাইটের জিনটা আর সেম থাকলো না। যদি ওই জায়গাটায় হাইটের জিন থাকে, যে জায়গাটায় ক্রসিং ওভার হচ্ছে, তাহলে কি এই এই পার্সনটা মিওসিস ওয়ানের সময়, ক্রসিং ওভার করে জিনগুলো একটু পাল্টে নিচ্ছে, পাল্টে নিয়ে তারপরে গ্যামেট তৈরি করছে, মনে করো স্পার্ম তৈরি করছে, 4টা স্পার্ম তৈরি করছে। এই পার্সনটারই স্পার্ম কিন্তু এর থেকে জিন আলাদা, ওই লোকটারই স্পার্ম বা ওই মহিলাটারই ওভাম কিন্তু ওর থেকে আলাদা। কেন? কারণ ও ওভাম বানানোর সময় ওর হোমোলোগাস ক্রোমোজোম গুলো ক্রসিং ওভার করে জিন গুলো একটু একটু করে পাল্টে গেছে। তো একটা পার্সনেরই স্পার্ম কিন্তু ওরই স্পার্ম, কিন্তু ও স্পার্মের জিন আর ওই লোকটার জিন একটু আলাদা হয়ে গেল। ওই পার্সন মহিলাটারই ওভাম, কিন্তু ওভামটা বানানোর আগে ক্রসিং ওভার করাতে ওভামের জিন গুলো ওই মহিলাটার থেকে একটু পাল্টে গেল। তাহলে এটা হলে কি হবে, এই পাল্টে যাওয়া স্পার্ম আর পাল্টে যাওয়া ওভাম যখন ফিউশন করে জাইগোট বানাবে, তাহলে যে বাচ্চাটা হবে, বাচ্চাটা তাহলে এক্সাক্ট ওর বাবার মতনও হবে না, এক্সাক্ট ওর মায়ের মতনও হবে না। এটাকে বলে ভেরিয়েশন। আমরা কি কেউ এক্সাক্ট আমাদের বাবাদের মতো, এক্সাক্ট আমাদের মায়ের মতো না, একটু পাল্টে গেছি আমরা। কেন? কারণ ফাদারের স্পার্ম একটু পাল্টে গেছে, ওর জিনটা পাল্টে গেছে ক্রসিং ওভার করে, মাদারের ওভাম বানানোর আগে একটু পাল্টে গেছে মানে জিনটা।
এবার এটাকে কি বলে, এটাকে বলে মানে ক্রসিং ওভার করে এই ঘটনাটাকে বলা হয় ভ্যারিয়েশন। তাই দেখো তোমার নিউজ ক্রসিং ওভারের সিগনিফিকেন্স এর 1 নম্বর পয়েন্টে লেখা আছে কি, ইট ক্রিয়েটস ভ্যারিয়েশন। এবার স্যার এই ভ্যারিয়েশন হওয়ার কি দরকার ছিল, আমরা এক্সাক্ট বাবা মার মতো কেন হলাম না? ধরে নাও কোনো একটা প্যান্ডেমিক হলো, যেমন করোনা। করোনাতে আমরা যদি সবাই একই রকম হতাম তাহলে সবাই মরে যেতাম। কিন্তু ভেরিয়েশন থাকার জন্য সবাই একসাথে ওয়াইপড আউট হয়ে গেলাম না এই ওয়ার্ল্ড থেকে, কারণ আমাদের সবার জিন একটু একটু করে আলাদা, ঠিক না? ইভেন বাবা মার থেকে, ইভেন দুটা সিবলিং এরও জিন আলাদা আলাদা। এবার ব্যাপারটা হচ্ছে কি যে এই ভেরিয়েশন থাকাতে কি হলো, যে হঠাৎ করে এরকম যদি এনভায়রনমেন্টের চেঞ্জ আসে তাহলে গোটা পপুলেশন একবারে ওয়াইপড আউট হয়ে যায় না, সবাই একটু একটু আলাদার জন্য কেউ না কেউ কিছু না কিছু ভাবে অ্যাকোমোডেট করে বেঁচে যায়। তো এবার ব্যাপারটা হচ্ছে কি যে ধরে নাও হঠাৎ করে টেম্পারেচার অনেক বেড়ে গেল, এবার সবাই যদি সেম হয় তাহলে সবাই মারা যাবে। কিন্তু সবাই মরবে না, তো সবাই সেম না, কারণ কি তাদের বাবা মার গ্যামেট গুলো একটু পাল্টে গেছে, ক্রসিং ওভার গুলো। বুঝলা? তো সেকেন্ড পয়েন্টার মানে হচ্ছে, ধরে নাও এরকম বাবা মার থেকে বাচ্চাটা একটু পাল্টে গেল, তার বাচ্চা আর একটু পাল্টে গেল, এরকম পাল্টাতে 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 মিলিয়ন্স অফ ইয়ার্স পরে একটা নতুন স্পিসিস হয়ে গেল। ধরে নাও এপস, একটা মেল এপস একটা ফিমেল এপস সেক্সুয়ালি প্রোডাকশন করে একটা নিউ চাইল্ড করলো, সেটা একটু পাল্টে গেল, তার চাইল্ড একটু পাল্টে গেল, এরকম পাল্টাতে 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 এপস এর পপুলেশন থেকে হিউম্যান চলে আসলো। কথাটা বুঝলা? এটাকে বলে ইভলিউশন, মানে নতুন স্পিসিস তৈরি হওয়া। হ্যাঁ, তোমার কোয়েশ্চেনটা মানে তাহলে আরো মিলিয়ন্স অফ ইয়ার্স পরে হিউম্যান থেকে আরো একটা নতুন স্পিসিস তৈরি হবে, তাই কি না? হ্যাঁ, হবে তো। না, কন্টিনিউয়াস এন্ড স্লো প্রসেস সেটা হচ্ছে, কিন্তু ওটা কয়েকশো বছরে বা কয়েক হাজার বছরে বোঝা যাবে না, ওটা মিলিয়ন্স অফ ইয়ার্স লাগে। বুঝলা ক্রসিং ওভার জিনিসটা? চলো ছুটি।